পুঁই বিটুলি চিংড়ি মাছ দিয়ে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতের সাথে সবাই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। তার জন্যই প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা বিটুলি। এই বিটুলিগুলো বাজার থেকে কেনা, তাই জন্যে খুব ভালো করে একটু বেছে নিচ্ছি। এই বিটুলিগুলো কিন্তু কাটার কোনো দরকার নেই, শুধু বড় বড় ডালগুলো একটু এইভাবে ভেঙে নিলেই হয়ে যাবে। কেননা এগুলো রান্না করার পর কিন্তু একদমই এই গাটা নরম হয়ে যাবে। তাই যেগুলো মোটামুটি একটু ভীষণ বড়, তাই সেগুলো ছাড়িয়ে নিলাম। আর সঙ্গে নিয়ে নিয়েছি এখানে 1 বাটি মতো চিংড়ি। এগুলো কিন্তু চামড়া চিংড়ি, এই জন্যে এর গাটা সাদা হয়। আর ছোটো সাইজের চিংড়ি, আর এগুলো খোসা ছাড়ানোর প্রয়োজন হয় না। ভাজলে পর কিন্তু এগুলো খেতে আরও টেস্টি হয়ে ওঠে। এই ছোটো চিংড়িগুলো কিন্তু হুনোগুলো বাদ দিয়ে মোটামুটি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবারে বিটুলিগুলো খুব ভালোভাবে ধুয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর সাথে নিয়ে নিচ্ছি একটা বেগুন ছোটো ছোটো টুকরো করে কেটে। 3 থেকে 4টে ছিম এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সরাসরি এবার রান্নায় চলে আসলাম। প্রথমে কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এরপর আগে থেকে নিয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য লবণ আর সামান্য অল্প একটু হলুদ দিলাম, এতে চিংড়ির স্বাদটা আর রঙটা কিন্তু খুব ভালো আসবে। খুব ভালোভাবে চিংড়িটা লবণ হলুদের সঙ্গে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে চিংড়িগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো এইভাবে পাতিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। 2 থেকে 3 মিনিট ভাজার পর দেখুন চিংড়ি মাছের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে এসছে। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু একটু কড়া করে ভাজলে তবে এর টেস্টটা বেশি ভালো আসে। চিংড়ি মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ঢেলে নিচ্ছি। এবারে আরও কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা 5 ফোড়ন আর একটা গোটা কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে। বিটুলি চচ্চড়িতে কিন্তু 5 ফোড়ন দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নিয়ে রাখা সবজিগুলো। এবারে এর মধ্যে দিয়ে দেবো আবারও স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ মতো হলুদ। হলুদটা এখানে আমি হাফ চামচি দিয়েছি। অবশ্যই আপনারা আপনাদের সবজি অনুযায়ী কিন্তু হলুদটা দেবেন। সব কিছু ভালো করে কিন্তু একসাথে মিশিয়ে নিচ্ছি। সবজির সাথে খুব ভালো করে হলুদ আর লবণটা মেশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পরে দেখুন সবজিগুলো কিন্তু নরম হয়ে এসছে, আর এই কাঁচা ভাবটাও কিন্তু আর নেই। আবারও এপিট ওপিট একটু উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এর মধ্যে বা দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বিটুলিগুলো। পুঁই বিটুলিটা সবজির সাথে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দেব। প্রথমে কিন্তু পুঁই বিটুলিটা অনেকটাই মনে হবে, রান্নার পর দেখবেন একদম একটুখানি হয়ে গেছে। তাই একটু সবসময় বড় পাত্র নেওয়ার চেষ্টা করবেন, যাতে খুব ভালোভাবে বিটুলিগুলো দেওয়ার পর একটু নাড়িয়ে নেওয়া যায়। এবারে এই অবস্থায় আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। এর ফলে সবজির সাথে বিটুলিটাও কিন্তু একটু কষা হয়ে যাবে। আর বিটুলি দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনারা জল দিয়ে সেদ্ধ করতে থাকেন, তাহলে কিন্তু বিটুলির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই তেলে একটু হালকা এইভাবে একটু নাড়াচাড়া করিয়ে নেওয়ার পর কিন্তু এরপরে বিটুলিগুলো আর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ মতো জল দিতে হবে। এখানে আমি হাফ কাপ পরিমাণ মতো জল দিলাম, কেননা বিটুলির সাথে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর তার জন্য ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। আর ততক্ষণে এখানে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। 2 চামচ মতো সাদা কালো সর্ষে নিলাম, আর নিলাম 2টো কাঁচা লঙ্কা। সব কিছু একসঙ্গে বেটে নেব। সামান্য মশলা এটা শিলেই বেটে নিয়েছি।
মশলা রেডি হয়ে গেছে। আর ততক্ষণে দেখুন এখানে কিন্তু বিটরুটটাও একদমই নরম হয়ে গেছে আর রঙটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। সবজিগুলো আর বিটরুটগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে আর যে পরিমাণ জল দিয়েছিলাম তাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সামান্য 1 চামচি মতো চিনি এতে আমি দিয়ে দিলাম। চিনিটা দিলে পরে কিন্তু যেহেতু পুঁই বিটরুট রান্না করছি তাই স্বাদটা কিন্তু খুব ভালো বজায় থাকবে। তাই অবশ্যই এই রান্নায় সামান্য একটু হলেও চিনি ব্যবহার করবেন। চিনিটা খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো এই সময় না দিলে কিন্তু চিংড়ির যে স্বাদটা সেটা কিন্তু রান্নার সাথে আর মিশবে না। তাই রান্নার মাঝ বরাবর অবস্থায় কিন্তু চিংড়িগুলো এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আগে থেকে বেটে রাখা সর্ষেটাও এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে একসাথে এবার মিশিয়ে নিচ্ছি। সর্ষেটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু সব কিছু একসঙ্গে আবারও কষিয়ে নেব, কেননা কাঁচা সর্ষের গন্ধ যাতে আর না থাকে। তরকারিটা কিন্তু প্রায় অনেকটাই মাখা মাখা হয়ে এসছে সর্ষে বাটাটা দেওয়ার ফলে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে সিম আঁচে দিয়ে রাখবো। এতে সর্ষে বাটাটা খুব ভালো করে কিন্তু এর সাথে মিশে যাবে। সর্ষে বাটার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষেটা কিন্তু খুব ভালোভাবে ঢেকে দিয়ে রান্না করার ফলে কষা হয়ে গেছে। এখন কিন্তু সুন্দর একটা গন্ধ রান্নার থেকে বেরোতে শুরু করেছে। আর দেখুন কত সুন্দর কিন্তু মাখা মাখা ঘ্যাঁটা ঘ্যাঁটা তরকারিটা তৈরি হয়েছে। সবজিগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আর রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। নামানোর আগে কিছুটা কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা আমি শেষ করলাম। এবার গ্যাসটা অফ করে দেবো আর কিছুক্ষণের জন্য রান্নাটা রেস্টে রেখে দিচ্ছি। প্রতিদিনের মতো আবারও বলছি, যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের মতো তাহলে এখানেই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।